আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আগ্নেয়াস্ত্র হাতে ভয়ঙ্কর সংঘর্ষে মাদক কারবারিরা মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে। দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হলেও মোহাম্মদপুরে সক্রিয় অবস্থায় রয়েছে মাদক চোরাকারবারিরা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মোহাম্মদপুরে মাদক চোরাকারবারিরা দুই গ্রুপে বিভক্ত হয়ে মাঝে মাঝেই অস্ত্রের মহড়া দিচ্ছে। এরপর জানিয়ে দিব, গণপিটুনিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মৃত্যু। রাজশাহীতে গণপিটুনিতে আহত আব্দুলাল মাসুদ নামে এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবারে জানাবো, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো, 7 ঘন্টা অবরোধের পর আশ্বাসে শাহবাগ ছাড়লেন 35 প্রত্যাশীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদ ব্যানারে প্রায় 7 ঘন্টা শাহবাগ অবরোধ করে একদল চাকরি প্রত্যাশীরা। পরে রাত 8:30টার দিকে তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানিয়ে অবরোধ প্রত্যাহার করে রোববার পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেছেন। এদিকে মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা ফারজানা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। শায়লা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। মনিরুলকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি গোপালগঞ্জে বাড়ি থাকার সুবিধার্থে মুক্তিযোদ্ধা কোঠা ও জেলা কোঠায় চাকরি পেয়েছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান, লোক দেখানোর কাজে দুদক। রাজনৈতিক সরকারের আমলে নগদণ্ডহীন বাগবনে যা দুর্নীতি দমন কমিশন দুদক হঠাৎ গর্জন শুরু করেছে। প্রায় প্রতি কার্য দিবসেই 2-4 জন সাবেক মন্ত্রী এমপি এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে নামছেন তারা। পাচার করা হাজার হাজার কোটি টাকার সন্ধানের কথাও বলা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 69 জন এমপির অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে কমপক্ষে 29 জনের সম্পদের সুনির্দিষ্ট তথ্য 2 বছর আগে থেকেই সংস্থাটির গোয়েন্দা শাখায় পড়েছিল। তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার পতনের পর এসব ফাইল সামনে এনে অনুসন্ধানের সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। আবার নতুন করে অনুসন্ধানের জালে আটকানো অনেকের অভিযোগ, আগে একাধিকবার পরিসমাপ্তি করে ক্লিনচিট দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ কমিশন ঢেলে সাজানোর দাবি উঠল। গদি রক্ষায় গণহারে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অনুসন্ধানের সিদ্ধান্ত হচ্ছে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে চালু অনেক মন্ত্রী এমপিদের অনুসন্ধান ফাইল বছরের পর বছর ধরে ঝুলে আছে। এক্ষেত্রে দুদক কিছুই করতে পারেনি। এই নগদণ্ডহীন দুদকের কর্মকর্তাদের পরিবর্তন এখন সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আগ্নেয়াস্ত্র হাতে ভয়ঙ্কর সংঘর্ষে মাদক কারবারিরা মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প। দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর অনেক ক্ষেত্রে চিত্র বদলালেও বহুল আলোচিত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ব্যতিক্রম। রাজধানীর সবচেয়ে বড় এই মাদকের বাজার রয়েছে স্বরূপে, বরং আগের চেয়ে আরও কিছু বেপরোয়া হয়ে উঠেছে এখনকার মাদক কারবারিরা। 1 মাস ধরে জেনেভা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। প্রায় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে মাদক কারবারি গ্রুপগুলো। এসব সংঘর্ষে এখন পর্যন্ত 2 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। তবে সংঘর্ষ বাড়লেও পুলিশ বলছে এই মুহূর্তে তারা জেনেভা ক্যাম্পে বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুত নয়। খোঁজ নিয়ে জানা গেছে, 90টি সেক্টরে ভাগ করা জেনেভা ক্যাম্পের 30টি সড়কেই রয়েছে মাদক বিক্রির ছোট বড় স্পট। এসব স্পটে 24 ঘন্টা চলে মাদক বিক্রি।
আল ফালা মেডিকেল গলিতে হেরোইন কিনতে প্রায় ক্রেতাদের লাইন লেগে থাকে। ইয়াবা, হেরোইন, গাঁজা সহ বিভিন্ন ক্যাম্পের প্রায় অর্ধকোটি টাকার মাদক বিক্রি হয় এখানে। মাদক ব্যবসা নিয়ে ক্যাম্পে প্রায় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। কালবেলার হাতে সংঘর্ষের কয়েকটি ভিডিও এসেছে। এর একটিতে দেখা যায় ক্যাম্পের গলির ভেতরে পিস্তল হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে এক যুবক। জানা গেছে তার নাম সোয়া সেলিম। আরেকটি ভিডিওতে হেলমেট এবং ভেস্ট পরে আরেকজন যুবককেও বন্দুক নিয়ে গুলি চালাতে দেখা যায়। তার আশপাশে থাকা আরও কয়েকজন প্রতিপক্ষের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। স্থানীয়রা কালবেলাকে নিশ্চিত করেছে বন্দুক হাতে গুলি করা ব্যক্তির নাম কালিম জাম্বু। অন্য একটি ছবিতে কিলার আকরাম নামে একজন পিস্তল লোড করতে দেখা যায়। তারা প্রত্যেকেই কয়েক ডজন মাদক মামলার আসামি। খোঁজ নিয়ে জানা যায় জেনেভা ক্যাম্পে মাদক কারবারের মূলে ছিল 4টি গ্রুপ। এসব গ্রুপের নেতৃত্ব রয়েছে পিসি রাজা, সোয়া সেলিম, গালকাটা মনু ও ভুয়া সোহেল। তবে 5 আগস্টের পর তারা দুটি গ্রুপে ভাগ হয়েছে। এর মধ্যে পিসি রাজা ও ভুয়া সোহেল মিয়া হয়েছেন একটি গ্রুপ। আরেকটি গ্রুপ প্রধান বশির মোল্লা, যিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং একাধিক হত্যা মামলার আসামি। অন্যদিকে সোয়া সেলিম ও গলাকাটা মনু মিলে গঠিত হয়েছে আরেকটি গ্রুপ। গত 5 আগস্ট মোহাম্মদপুর আদাবর থানায় অস্ত্র লুটে জড়িত ছিল এই গ্রুপ। লুট করা পুলিশের সেই অস্ত্র হাতে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে তারা সংঘর্ষে জড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কামাল বিরিয়ানির বিরুদ্ধে ভুয়া সোহেল গ্রুপ এবং বোবা বিরিয়ানির বিরুদ্ধে সোয়া সেলিম গ্রুপকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গণপিটুনিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নিহত। রাজশাহীতে গণপিটুনিতে আহত আব্দুল্লাল মাসুদ নামের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার 7 সেপ্টেম্বর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি রাবির মেডিকেল সেন্টারে স্টোর অফিসে কর্মরত ছিলেন। এর আগে শনিবার বিকেলে বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করে ছাত্র জনতা। এরপর 3 দফায় গণপিটুনি দিয়ে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে কর্তব্যরত চিকিৎসক। প্রসঙ্গত, নিহত ছাত্রলীগ নেতা আব্দুল্লাল মাসুদ 2014 সালে শিবিরের হামলায় মারাত্মক আহত সহ এক পা হারিয়েছিলেন, যার ফলে 2022 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সাদ মীর তাফিয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে মাসুদকে নিয়োগ দিতে নির্দেশ অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছর 20 ডিসেম্বর মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসারের পদে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী এবং একই মতাদর্শের রাজনৈতিক কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশ্ন রেখেছেন, প্লাস্টিকের পা ছাড়া যে ব্যক্তি চলতে পারে না, স্কুটি ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, তিনি কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালালেন? এমন হত্যার ঘটনার বিচার দাবি করেছেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 28 সেপ্টেম্বর বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এর আগে গত 12 আগস্ট রংপুরে আবু সাইদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছিলেন। 7 ঘণ্টা অবরোধের পর আশ্বাসে শাহবাগ ছাড়লেন 35 প্রত্যাশীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদ ব্যানারে প্রায় 7 ঘণ্টা শাহবাগ অবরোধ করেন একদল চাকরি প্রত্যাশী। পরে তারা রাত 8:30টার দিকে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানিয়ে অবরোধ প্রত্যাহার করে রোববার পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন। শনিবার 7 সেপ্টেম্বর সকাল 11টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35
চাই সত্য সাপেক্ষে উন্মুক্ত শীর্ষক সমাবেশে তারা দুপুর 1:30টার দিকে শাহবাগ অবরোধ করেন। এতে চতুর্দিকে রাস্তায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষ। দুপুরে মগবাজার থেকে সিএনজিতে এসে শাহবাগে আটকে পড়েন। বিরক্তি প্রকাশ করেন 50 বছর বয়সী কামাল হোসেন। তিনি বলেন, এ বয়সে হেঁটে পার হওয়ার সুযোগ নেই। তিনি সায়েন্স ল্যাবে যাবেন, তবে তাকে আটকে দেয়া হয়েছে। মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ওএসডি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। শায়লা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখা এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। মনিরুল ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। শনিবার 7 সেপ্টেম্বর রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস 17 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 13 আগস্ট প্রথম অফিসে যান গোপালগঞ্জের কোটায় নিয়োগ পাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা। এ সময় বিগত দিনের পদবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। তাকে আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন বঞ্চিতরা। খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করে নিজের দপ্তরে নিয়ে যান। বঞ্চিতরা তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।